স্বজনপ্রীতি এবং আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম আঞ্চলিক বৈষম্যহীন উন্নতি শুরু করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নগ্নভাবে আঞ্চলিক বৈষম্য শুরু করে দিয়েছে। ভোট দিয়েছেন অথবা দেন নাই, যারা স্কুল কলেজের শিক্ষার্থী, যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, অধিকাংশেরই বয়স হয় নাই, আপনাদের প্রত্যেককে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় হোমনাবাসী, আজকের এই প্রোগ্রামে আপনি যদি দেখেন ডেমোগ্রাফিক, এখানে যারা উপস্থিত হয়েছে বেশিরভাগই হচ্ছে এই জেনজি প্রজন্মের অথবা জেন আলফা প্রজন্মের। আজকে বাংলাদেশটা কেমন আছে সেটা যদি আপনারা জানতে চান, বা হোমনাটা কেমন আছে সেটা যদি জানতে চান, হয় হোমনা আদর্শ সরকারি স্কুলের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, হোমনা উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, অথবা এখানে হচ্ছে দেখবেন কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় আছে না একটা, ওদের একজনকে জিজ্ঞেস করেন, খাদিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আছে না গার্লস, ওদের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, হোমনা সরকারি ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, তাহলে দেখবেন বাংলাদেশের মূল চিত্রটা এই শিক্ষার্থীরা এই স্কুল কলেজের শার্ট পরে যারা স্কুল পালিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে, রাতের 10টা 11টা 2টা 3টা বাজে চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এল ক্লাসিকো দেখে, যারা রাতে খেলা দেখে সকালে আন্দোলনে অংশগ্রহণ করে, যারা দেশকে নিয়ে ভাবে, এই শিক্ষার্থীদের কাছেই বাংলাদেশের প্রতিচ্ছবি উঠে আসবে। আপনি জিজ্ঞেস করে দেখেন এই শিক্ষার্থীদের, তারা ভালো নেই, কারণ তাদের এই বিবেক কারো কাছে বর্গা দেওয়া নেই। এই শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে তারা দেখে সামনে হচ্ছে ডিপ্রেশন, চাকরি নাই, দুর্নীতি, সরকারি প্রত্যেকটা সিস্টেমে হচ্ছে দুর্নীতি। আপনি থানায় যান, সেখানে হচ্ছে দালালি, আপনি সরকারি হসপিটালে যান, সেখানে হচ্ছে দালালি, আপনি সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানে যান, সেখানে হচ্ছে দালালি, চাকরি নিতে যান, সেখানে রয়েছে ঘুষ। এই শিক্ষার্থীদের সামনে রয়েছে ডিপ্রেশন, হতাশা। সরকারে যারা এসছে আজকে 3 মাস হয়েছে, আমরা আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ, আমরা ফেব্রুয়ারির 17 তারিখ শপথ গ্রহণ করেছি। এই ফেব্রুয়ারি 17 তারিখ থেকে মে মাসের 17 তারিখ পর্যন্ত এই 3 মাসে বাংলাদেশের গুণগত কি পরিবর্তন হয়েছে সেটা বাংলাদেশবাসী জানতে চায়। আমরা দেখছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে, গুম খুনের পরিস্থিতি খারাপ হচ্ছে, হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে। এই সরকারকে কিছু জিজ্ঞেস করলেই পেয়েছে গরিবের বাউস, কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। এই এক গান কতদিন যে কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেক দিন আন্দোলন ছিল, প্রত্যেক দিন আন্দোলন, এর আন্দোলন, অমুক গোষ্ঠীর আন্দোলন, তমুক গোষ্ঠীর আন্দোলন, প্রতিদিনই আন্দোলন। যারা বিভিন্ন দফা দাবিতে নিয়ে আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের সব দাবি কি এখন মানা হয়ে গিয়েছে? এখন আর আন্দোলন নাই কেন? এই আন্দোলন কোথায় গেল? এই সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি এবং আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম আঞ্চলিক বৈষম্যহীন উন্নতি শুরু করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নগ্নভাবে আঞ্চলিক বৈষম্য শুরু করে দিয়েছে। প্রিয় হোমনাবাসী, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা একটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এখানে অনেক শিক্ষার্থী আছে, ক্লাস 5-6 এর স্টুডেন্ট, ক্লাস 4-5 এর স্টুডেন্ট, স্কুল গোয়িং স্টুডেন্ট, কলেজ গোয়িং স্টুডেন্ট। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আপনিও স্বপ্ন দেখতে পারবেন। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাহলেও আপনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন।
নেতার পিছে পিছে ঘুরে, নেতার পিছে কামলা দিয়ে, গাড়ির পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নেতা হওয়া যায় না। আমরা পরিবারতন্ত্রের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্ব চাই না। আমরা চাই নিজের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে, সে তার ব্যাকগ্রাউন্ড কি, তার বাবা কি করে, চাচা কি করে, সেগুলো মুখ্য না। পরবর্তী বাংলাদেশ তাদেরকেই গ্রহণ করবে যারা নিজের যোগ্যতায় এবং যারা নিজের দক্ষতায় উঠে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হোমনাবাসী এবং তরুণ প্রজন্ম, অনেকের হয়তো ভোট দেওয়ার বয়স হয় নাই, এখানে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই। আমরা আজকে রাজনীতি করি আগামী দিনের আপনাদের বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করার জন্য। আমরা চাই পরবর্তী বাংলাদেশ যারাই নেতৃত্ব দিবে, যারা আপনার কর্মসংস্থানের কথা চিন্তা করে, সেটি তাদের পলিসিতে আছে কিনা সেটি আপনি তাদের রাজনীতিতে দেখবেন। আপনি তাদের রাজনীতি দেখবেন, তাদের রাজনীতিতে ঘুষমুক্ত বাংলাদেশ আছে কিনা, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা। প্রিয় হোমনাবাসী, আজকে থেকে 6 মাস আগের ঘটনা। আমাকে কুমিল্লাতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। আপনাদের এলাকারই একজন আমাকে বলেছিল আমি যদি কুমিল্লায় আসতে চাই তাইলে নাকি আমাকে মাফ চাইয়া কুমিল্লায় আসতে হবে। উপরে আল্লাহ, নিচে জনগণ। আজকে ওনার এলাকায় এসে আপনাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করছি। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে আমরা ওনাদেরকেও দাওয়াত দিব। আমরা চাই ওনারাও আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করুক। ওনাদের অনেক নেতাকর্মী আছে যারা অত্যন্ত হতাশ, 17 বছর জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, এলাকায় আসতে পারে নাই, বাবার জানাজা পড়তে পারে নাই, সন্তানকে স্কুলে নিয়ে যাইতে পারে নাই, পরিবারের সাথে সময় কাটাইতে পারে নাই। আজকে সরকার গঠনের পরে এই ত্যাগী নেতা কর্মীদেরকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। এই হোমনাবাসী আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, ওইসব নেতা কর্মীদেরকে আমরা এনসিপিতে স্বাগত জানাই। কারণ আমরা এনসিপি, আমরা চাঁদাবাজির রাজনীতি আমরা সাবস্ক্রাইব করি না, টেন্ডারবাজির রাজনীতি আমরা এনসিপি করতে চাই না। সুতরাং যেসব বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী আছেন, আমরা জানি আপনারা কষ্টে আছেন, আপনারা রাতে নির্জনে আপনারা কান্না করেন, আমরা আপনাদের কষ্টটা বুঝি। আপনারা এই চাঁদাবাজির জন্য হোমনা চান নাই, আপনারা 17 বছর জেল জুলুম এই কারণে খাটেন নাই। আপনারা যারা আওয়ামী লীগের সাথে নেটওয়ার্ক করে যারা রাজনীতি করেছে তাদের জন্য আপনারা এই হোমনা চান নাই। আমরা চাই আপনারা এনসিপিতে আসুন, এনসিপি মধ্যপন্থা এবং বাংলাদেশের রাজনীতি করবে আপনাদেরকে সাথে নিয়ে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টকশোতে বলেছেন, সারা দেশে তরুণরা এনসিপির প্রতি আকৃষ্ট হচ্ছেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন এনসিপির বসন্ত চলছে, এমনকি দলটিতে যোগদানের জোয়ার চলছে। তো সেই জোয়ারে আমরা দেখলাম ঢাকায় 3000-এর মতো যোগ দিয়েছে দলটিতে, চট্টগ্রামে 700 জন, রাজশাহীতে 500 জন দলটিতে যোগ দিয়েছেন। কিন্তু আপনি যদি গত 1 মাসে দলটি থেকে পদত্যাগের তালিকা দেখেন, সেটাও বেশ লম্বা। সর্বশেষ একজন গুরুত্বপূর্ণ নেতা, ঢাকা মহানগরের একজন গুরুত্বপূর্ণ নেতা দলটি থেকে পদত্যাগ করেছেন। এনসিপি দলে যারা যোগ দিচ্ছেন তাদেরকে নিয়ে খুবই উল্লাসিত হলেও যারা চলে যাচ্ছেন তাদেরকে নিয়ে কি ভাবছেন সেটাই এখন দেখার বিষয়। এনসিপি বলছে দলটি বড় দলে রূপান্তরিত হবে এবং তরুণদেরকে নিয়েই এটি একটি বড় দলে পরিণত হবে। কিন্তু এনসিপিতে যারা আসছেন এবং যারা চলে যাচ্ছেন, আসছেন যারা, তাদের চেয়ে আমি দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ হলেন যারা চলে যাচ্ছেন। কিন্তু এনসিপি এই পদত্যাগ কোনোভাবেই ঠেকাতে পারছে না। কেন এনসিপিতে প্রতিদিনই এরকম পদত্যাগের ঘটনা ঘটছে? কেন প্রতিষ্ঠাকালীন সদস্য থেকে শুরু করে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা এই দলটি ত্যাগ করছেন, সেসব নিয়ে আলাপ করব। আমরা যদি দেখি এনসিপিতে গত বেশ কিছুদিন ধরে তারা বেশ কিছু যোগদান অনুষ্ঠান আয়োজন করেছে, ঢাকায় আয়োজন করেছে, চট্টগ্রামে করেছে, তারপরে রাজশাহীতে সর্বশেষ করেছে। রাজশাহীতে যে 500 জন যোগ দিয়েছে, এনসিপি বলছে বিএনপি, গণ অধিকার পরিষদ, তারপরে আপনার সাবেক ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের দলে যোগ দিয়েছেন।
আমি তাদের ছবি দেখেছি, আমার কাছে দেখে মনে হয়নি, আমি আন্ডারএস্টিমেট করতেছি না তাদেরকে, তবে আমার কাছে দেখে মনে হয়নি এই একটা যারা 500 জন যোগ দিয়েছেন এই 500 জন আরও 500 জনকে এই দলে আনতে পারবে, এটা আমার কাছে মনে হয়নি। যদি এনসিপি বলছে বিএনপি, গণ অধিকার, ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মী সবাই, কিন্তু এরা কেউই আমার কাছে মনে হয়নি যে গুরুত্বপূর্ণ ছিল বিএনপির জন্য, গণ অধিকার কিংবা হচ্ছে ছাত্র শিবিরের জন্য। তো সেই লোকগুলো এখানে এসে যে এনসিপিতে খুব ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে সেটা আমি মনে করি না। তার চেয়ে বরং ঢাকা মহানগর থেকে যিনি পদত্যাগ করেছেন, ঢাকা মহানগর উত্তরার সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম, এনসিপির একটা ঢাকা মহানগরের একটা উইংয়ের সদস্য সচিব, তিনি পদত্যাগ করেছেন। এবং আমরা দেখলাম এনসিপি তাকে ধরে রাখার কিংবা হচ্ছে এই দলটিতে সেরকম স্পেস তৈরি করছে না, যে হচ্ছে তাদের প্রতিষ্ঠাকালীন সদস্য বলেন, তাদের গুরুত্বপূর্ণ নেতা বলেন, তারা যে দলে থাকবে সেই স্পেস এই দলের নেই। যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে নেতারা পদত্যাগ করবেন, নেতারা চলে যাবেন, আবার আসবেন, এই সিস্টেম থাকা ভালো, কিন্তু এনসিপির যেখানে এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা পদত্যাগ করছেন সেখানে আরও হাজার খানেক, আরও 10,000 20,000 আসলেও কি এনসিপির জন্য এটা খুব গুরুত্ব বহন করে? এই যে একটা উদাহরণ দিই, ধরেন এই যে তাসনিম জারা, ধরেন আগামী 10 দিনে এনসিপিতে 10,000 মানুষ যোগ দিল, কিন্তু একজন তাসনিম জারা এই দলটি থেকে চলে গেছেন। বরঞ্চ আমি মনে করি ওই 10,000 জনকে আনাচ্ছে যে কোনো মূল্যে তাসনিম জারাকে আনাটাই এনসিপির জন্য বেশি শ্রেয়। কেননা এই তাসনিম জারাকে দেখে অন্তত আরো কয়েক লাখ মানুষ এই দলটির প্রতি আকৃষ্ট হবেন এবং দলে যোগ দেওয়ার চেষ্টা করবেন। আপনি ভুইফোর্ট বা হচ্ছে যেন তেন বা অন্য দলে পাত্তা না পাওয়া এরকম যদি 500 জনকে ঢুকান, তারা আসলে আপনার দলে কোনো ইম্প্যাক্ট রাখতে পারবে না। এই যে যিনি চলে গেলেন সর্দার আমিরুল ইসলাম, তিনি স্পষ্টত অভিযোগ করে গেছেন যে এনসিপির তে যে ডানপন্থার যে উত্থান ঘটছে সেই উত্থানের জন্য দায়ী করে তিনি দলটি ছাড়লেন। এই লোকটি একসময় ছাত্র দল করতো। আপনি হয়তো বলতে পারেন যে ছাত্র দল করা লোক এনসিপিতে আসছে, সে তো তার আগের জায়গায় ফিরে যাবে। আগের জায়গায় ফিরে যাবে না, সে আর কখনো বিএনপিতে ফিরতে পারবে না বা ছাত্র দলে ফিরতে পারবে না। কেননা সে 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে। সেই সময় 2018 নির্বাচনের আগে, সেই সময় ছাত্রদল তাকে বহিষ্কার করে। এরপরে তিনি আর দলে ঢুকতে পারেননি। এরপরে তিনি এনসিপিতে যোগ দিলেন, এনসিপির সঙ্গে রাজনীতি করা শুরু করলেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হলেন। তিনি এনসিপি হয়েই কাজ করছিলেন এবং তিনি জানেন তিনি এনসিপি থেকে বের হয়ে গেলে তিনি ছাত্র দলে আর পদ পাবেন না। কিন্তু তিনি যখন দেখতে পাচ্ছেন এনসিপির মধ্যে ডানপন্থার উত্থান হচ্ছে, এনসিপি একটা ডানপন্থী দলে বা কয়েকটি ডানপন্থী দলের সঙ্গে যে জোট করেছে শুধু তা নয়, দলের ভেতরেই ডানপন্থার উত্থান ঘটছে, তিনি স্পষ্টত এই অভিযোগ করেছেন। তাহলে এনসিপি যে আহ্বায়ক, তিনি সর্বশেষ ডিডব্লিউ এর একটি টকশোতে বলছেন যে এনসিপি একটা মধ্যপন্থী উদারপন্থী দল, সেই দলের মধ্যে ডানপন্থার উত্থান ঘটছে এবং সেটা একটি দলের শুরুতেই, মাত্র 1 বছরের একটু বেশি সময় পার করেছে দলটি, এরই মধ্যেই দলটিতে ডানপন্থার উত্থান ঘটছে। আমরা যদিও দেখি কিছুদিন আগে এনসিপি আপ বাংলাদেশের এই তারপরে হচ্ছে এক্স শিবির অনেক নেতাকে জয়েন করাইছে, তারপরে দেখলাম যে অনেকেই বলা বলি করছেন এখানে ডানপন্থার উত্থান ঘটছে এবং এনসিপি অনেকটা ছাত্র শিবির ঘেঁষা হয়ে গেছে এবং জামাতকে বেশি আপহোল্ড করা শুরু করেছে, এরকম অভিযোগ অনেকেই তুলেছেন। এখন এনসিপির ডানপন্থার উত্থান ঘটছে এনসিপির মধ্যে, সেই অভিযোগ জানিয়ে তাদের মহানগরের একটা গুরুত্বপূর্ণ ইউনিটের গুরুত্বপূর্ণ একজন নেতা, অর্থাৎ দ্বিতীয় একজন নেতা পদত্যাগ করলেন। এনসিপি থেকে রাঙ্গামাটি জেলার 87 জন নেতাকর্মী পদত্যাগ করেছেন, 87 জন। এর মধ্যে 50 জন গিয়ে বিএনপিতে যোগ দিলেন, 35 জন গণসংহতি আন্দোলনে যোগ দিলেন, অর্থাৎ জোনায়েদ সাকির যে দল সেই দলে যোগ দিলেন। কেন তারা এনসিপি ছেড়ে দিলেন? এনসিপির রাঙ্গামাটির সংগঠকই ছিলেন এরা, এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক নেতা ছিলেন, আপনার বিপিন চাকমা, তারপরে হচ্ছে আপনার আরো বেশ কয়েকজন, আমার এখন নাম মনে পড়তেছে না। এই লোকগুলা দল ছেড়ে দিলেন, 87 জন নেতা চলে গেলেন। উজ্জ্বল চাকমা আরেকজনের নাম। এরা সবাই এনসিপি ছেড়ে দিলেন, গিয়া কেউ বিএনপিতে ঢুকলেন, কেউ গণসংহতি আন্দোলনে ঢুকলেন। একসঙ্গে এনসিপির 87 জন নেতা পদত্যাগ করার যে কারণ, এনসিপিকে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছে এবং পার্বত্য অঞ্চলে এনসিপির রাজনীতি এস্টাবলিশ করার ক্ষেত্রে এই লোকগুলো খুবই ভালো ভূমিকা পালন করতে পারত। এনসিপি কখনো বোঝার চেষ্টা করেছে কিংবা সেখানে গিয়ে তাদের মান অভিমান ভাঙানো কিংবা তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করেছে? আমি দেখিনি অন্তত।
তারা অভিযোগ করেছে যে সংগঠনের আদর্শিক বিচ্যুতি ঘটেছে। এনসিপি যে আদর্শ নিয়ে, যে আদর্শের কথা বলে এই দলটির সামনে এনেছে, এখনো তারা সেভাবে কোনো আদর্শের কথা বা সেভাবে কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পারেনি। তবে তাদের নেতারা মুখে বলে থাকেন তারা মধ্যমপন্থী উদারপন্থী দল, তা আমরা সেটাই বিশ্বাস করলাম। কিন্তু তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে জোট গঠনের যে প্রক্রিয়া এবং তাদের যাদের সঙ্গে চলাফেরা এবং তাদের দলে নতুন করে যাদেরকে আনা হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্পষ্টত বোঝা যাচ্ছে এনসিপির মধ্যে ডানপন্থা এক্সিস্ট করতেছে এবং এনসিপির ডানপন্থা ঘেঁষা হয়ে গেছে। আমার এতে কোনো অসুবিধা নেই। এনসিপি চাইলে ইসলামী নাম দিয়েও, এনসিপি ইসলামী দল এরকম নাম দিয়েও এনসিপি রাজনীতি করতে পারে, কিন্তু সেটা বলে কয়ে করতে হবে। কিন্তু আপনি মধ্যমপন্থী বলে আপনি ডানপন্থা ঘেঁষা রাজনীতি করবেন আর আপনি এক্সপেক্ট করবেন আপনি যাদেরকে নিয়ে রাজনীতি করছেন তারা আপনার দলের থেকে যাবে, এটা কিন্তু হবে না। ঠিক 87 জন নেতা রাঙ্গামাটি জেলা কমিটির বিভিন্ন ইউনিটের 87 জন নেতা পদত্যাগ করেছেন এবং তারা বলছেন যে এনসিপির আদর্শিক বিচ্যুতি ঘটেছে এবং তারা যে জোট গঠন করেছে এই জোট গঠনের প্রতিবাদ তারা জানিয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনের পরেও তারা জোট না ছাড়ার কারণে এই দলটি থেকে তারা শেষ পর্যন্ত পদত্যাগ করলেন। এই তো গেল দুইটা ঘটনা, ঢাকা মহানগরের একজন গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ, তারপরে রাঙ্গামাটি কমিটির। চট্টগ্রামে এনসিপি একটা কমিটি দিয়েছে, এই কমিটি দেওয়ার পরপর সঙ্গে সঙ্গে 22 জন নেতা পদত্যাগ করেছেন এবং যারা পদত্যাগ করছেন তারা দাবি করছেন যে টাকা দিয়ে পকেট কমিটি করা হয়েছে। এনসিপির মতো একটা দল এরকম অভিযোগ উঠবে কেন? এই অভিযোগ উঠবে বিএনপির বিরুদ্ধে, এই অভিযোগ উঠবে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা এভাবেই কমিটি করে। কিন্তু এনসিপি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, যারা নতুন ধরনের রাজনীতি করার চেষ্টা করছে, যারা ইয়াংদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, সেখানে দুর্নীতি, পকেট কমিটি এইসব কথা উঠবেই বা কেন? কিংবা সেখানে ত্যাগীরা কেন মূল্যায়ন পাবে না? যারা পদত্যাগ করেছেন এদের অনেকেই এনসিপির যে আগে যে নাগরিক কমিটি ছিল এটার সঙ্গে যুক্ত ছিল, তারপরে এনসিপির পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এদের অনেকেই এনসিপিতে ভালো মূল্যায়ন না পাওয়ার কারণে তারা চট্টগ্রাম মহানগর কমিটি থেকে পদত্যাগ করলেন এবং অনেকেই অভিযোগ করলেন এখানে এনসিপি চট্টগ্রামে যে কমিটিটা দিয়েছে সেটা অনেকটাই মঞ্জুরুল আলমকে আকৃষ্ট করার জন্য কমিটিটা দিয়েছে, এরকম কেউ কেউ অভিযোগ করছেন। যদি আমি এটার খুব একটা ভালো এটা নিয়ে যাচাই বাছাই করিনি, কিন্তু এনসিপি এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন আসি এনসিপিতে যারা যোগ দিয়েছেন। আমি বললাম যে রাজশাহীতে যারা যোগ দিয়েছেন তাদের চেহারা দেখা বা তাদের আমি সেখানকার লোকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলে যেটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি, এদের দিয়ে আসলে ওইখানে এনসিপি দেখা গেল কিছু সংখ্যা বাড়লো বা তাদের মধ্যে একটা আন্দোলন বা একটা মিছিল মিটিং ডাক দিলে হয়তো এখান থেকে কিছু মানুষ আসবে, যে 500 জন যোগ দিয়েছেন হয়তো এনসিপি সংখ্যা দেখাইতে পারবে, এর বাইরে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না। চট্টগ্রামে যারা যোগ দিয়েছেন এর মধ্যে নাকি একজন ডক্টর ইউনূসের পরিবারের একজন সদস্য আছেন, তিনি কিভাবে এনসিপিতে কি ইম্প্যাক্ট রাখবেন সেটা আমি জানি না। ঢাকায় যারা যোগ দিয়েছেন এর মধ্যে শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসাক সরকার, এই ছাড়া আমি খুব আহামরি কাউকে দেখি না। এর মধ্যে মহিউদ্দিন রনি ছিলেন, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর কাফি ছিলেন, এদেরকে মোটামুটি উল্লেখযোগ্য বলা যায়। কিন্তু তারা কি রাজনীতিক? ইসাক সরকার ছাড়া আর কেউ কি রাজনীতিক? এনসিপি রাজনীতিককে আকৃষ্ট করতে পারতেছে না, কন্টেন্ট ক্রিয়েটর অমুক তমুককে আকৃষ্ট করতে পারতেছে, বা কেউ কেউ আগেই এনসিপি ঘেঁষা ছিল তারা আসতেছেন। কিন্তু এনসিপি থেকে যারা চলে গেছেন, আমি মনে করি এনসিপিতে যারা যোগ দিচ্ছেন তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এনসিপি থেকে যারা চলে গেছেন, যেমন তাসনিম জারা, তাজনুবা জামিন, মীর আরশাদুল ইসলাম যিনি এখন বিএনপিতে যোগ দিয়েছেন, কিংবা ওই রাঙ্গামাটি জেলা কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা, চট্টগ্রাম মহানগর কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা, ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্য সচিব যিনি পদত্যাগ করেছেন তিনি, আমি মনে করি যে এনসিপির জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা। তো জোয়ার একদিকে চলছে, আরেকদিকেও জোয়ার চলছে। একদিকে যোগদানের জোয়ার চলছে, আরেকদিকে পদত্যাগের জোয়ার চলছে। এই দিয়ে এনসিপির রাজনীতি কতটুকু যাবে এবং এনসিপির নেতারা কেন এগুলো নিয়ে কাজ করছে না, সেটাই আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে থাকছে। কেন এনসিপির নেতারা এত কিছু বোঝেন, তারা এত এত ভালো ভালো রাজনৈতিক কথাবার্তা বলেন, কেন এগুলো নিয়ে চেষ্টা করছেন না? কেন তারা তাদের নেতাকর্মীদেরকে দলে আটকে রাখতে পারছেন না? কেন প্রতিদিনই পদত্যাগের ঘটনা ঘটছে? এটা খুবই
খুবই এই দলটি বড় হওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে বলে আমার কাছে মনে হয়। সুপ্রিয় দর্শক, এখন